কয়েকটি গোষ্ঠী ও পরিবারের বিদেশে থাকা সম্পদ 6 মাসের মধ্যে জব্দ, বললেন গভর্নর। ফিরিয়ে আনতে সময় লাগবে 1 বছরের বেশি। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। ফ্রিজ হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে যে কয়েক বছর লেগে যায়, একটা মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনবে। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় থাকার অধিকার নেই, মন্তব্য সেলিমা রহমানের। নির্বাচিত সরকারই করবে সংস্কার ও দেশ গঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গণহত্যার বিচার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম। দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল, সমাবেশ। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে আনন্দ শোভাযাত্রা। জাতীয় প্রতীকের সঙ্গে থাকছে জুলাই আন্দোলনের ছাপ। অংশ নেবেন 28 জাতিগোষ্ঠী। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প। রিক্টার স্কেলে মাত্রা ছিল 4। উৎপত্তি ব্রাহ্মণবাড়িয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে। আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধে নতুন মোড়। মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপ চীনের। হলিউড সিনেমা আমদানি কমিয়ে দেওয়ার ঘোষণা। এবং বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডিয়ান ফুটবলার সামিত সোম। জুনে গায়ে তুলবেন লাল সবুজের জার্সি। পাসপোর্ট বানাচ্ছেন বাম্পে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে, যা ফেরত আনতে 1 বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে ল ফার্ম নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শুক্রবার চট্টগ্রামে মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। সহকর্মী একে এম নাজিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে শুক্রবার চট্টগ্রামে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পাচার হওয়া অর্থ ফেরত আনা বাংলাদেশের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা জানিয়ে গভর্নর বলেন, বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের বিষয়ে চিঠি পাঠানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ল ফার্ম নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা মিউচুয়াল যেটাকে এমএলএ লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি, তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব। প্রথম ধাপে পাচার হওয়া সম্পদ স্থিতিশীল অবস্থায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এসব সম্পদ ফ্রিজ করার চেষ্টা চলছে। সরকার এমন ল ফার্মের সঙ্গে যোগাযোগ করছে যারা কার সম্পদ কোথায় আছে সেটা খুঁজে বের করে। এখনই এসব ফার্ম থেকে সহযোগিতা পাচ্ছেন বলেও জানান গভর্নর। তবে কাজটা সময় সাপেক্ষ ব্যাপার বলেও উল্লেখ করেন তিনি। হয়তো 2-3 মাসের মধ্যেই আমরা নন ফুডটাকে দ্রুত কমতে দেখব। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় থাকার কোনো অধিকার নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দেশে ধসে যাওয়া খাতগুলো ঠিক করতে হলে নির্বাচিত সরকারই দরকার বলেও মনে করেন বিএনপির এই নেতা। শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ফারিস টাওয়ারে এক সভায় তিনি এইসব কথা বলেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিগত সরকারের ধসে যাওয়া চিকিৎসা খাতের পরিবর্তনে সরব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। তাই স্বাস্থ্য খাতের নানা প্রতিকূলতা থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে এই কাউন্সিল অধিবেশন। এ সময় বক্তারা বলেন, উন্নয়নের অজুহাতে মেগা প্রকল্প আর চিকিৎসা নামে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিগত সরকার। বিএনপি চায় এমন পরিস্থিতির পরিবর্তন। আমাদের যে দেশ ধ্বংস করা, রাজনীতি ধ্বংস করা, দুর্নীতিবাজ সমস্ত কিছু মিলিয়ে আজকে বাংলাদেশকে শেষ করে ফেলছে এবং এর মধ্যে রয়েছেন এই মোদিবাবুদের চক্রান্ত। কমিউনিটি চিকিৎসা ব্যবস্থা করেছে, এটা হচ্ছে একটা ভুয়া, এটা হচ্ছে আরেকটা লুটপাটের জায়গা। যেখানে লুটপাট সেখানে এই বড় বড় উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে।
স্বাস্থ্যখাতকে নতুন আদলে গড়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, শেখ হাসিনার আমলে ধসে পড়া দেশের সব খাতগুলো ঠিক করতে হলে সবার আগে দরকার নির্বাচিত সরকার। ফিরে আসবে কিসের উপরে? ফিরে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। কারণ নির্বাচনের মধ্যে জনগণের আস্থা আসে, জনগণের বিভিন্ন জায়গায় স্থিতিশীলতা ফিরে আসে, আর একটা সরকার, নির্বাচিত সরকার জবাবদিহিমূলক সরকার হতে পারে, যেটা যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়। জনগণ চায় অন্তর্বর্তী সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, এই সরকারের দীর্ঘ সময় ক্ষমতা থাকার অধিকার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। ক্ষমতায় না থাকলেও বিএনপি ভয় পায় না বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। সার্জিস আলম বলেন, কোটানা মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। 1,500-এর অধিক মানুষ জীবন দিয়েছে, অর্ধ লাখের অধিক মানুষ রক্ত দিয়েছে। সেখানে মেধার বিপরীতে সুপারিশ, এই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে প্রতারণার নামান্তর। তাই দয়া করে নিয়োগের ক্ষেত্রে কেউ কোনো প্রকার সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোনো দলের কোনো নেতার কাছেও যাবেন না। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করে ইসলামী যুব আন্দোলন সহ সাধারণ মুসল্লিরা। শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এসব কর্মসূচিতে ইসরায়েলের উপর চাপ বাড়াতে বাংলাদেশ সরকার সহ বিশ্ব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বাইতুল মুকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বাইতুল মুকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতারা গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসীকে ইসরায়েলি সব পণ্য বয়কটের আহ্বান জানান। পরে পুরানা পল্টন এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও আলাদা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। এ সময় দলটির নেতারা বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নীতির পরিবর্তন প্রয়োজন। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলি গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন। সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসংঘে এই আওয়াজ তুলুন, যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীকে ফিলিস্তিনি মজলুম জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গাজা ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী, মাদারীপুর, নাটোর, নোয়াখালী, পটুয়াখালী ও জামালপুরে মুসল্লিরা রাস্তায় নেমে এসে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা। প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের মুক্তি চান।
একই সঙ্গে ইসরায়েলের নামে চলা ব্যবসা অবিলম্বে বাংলাদেশে বন্ধ করার দাবিও জানান তারা। আসল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। ইসরায়েলি গণহত্যায় ফিলিস্তিনের গাজায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এই সময় ফিলিস্তিনবাসীর পাশে থাকতে বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়। আয় আল্লাহ, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, রব্বুল আলামিন আপনি তাদের উপরে খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে নাটোর ও নোয়াখালীতে মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে পৌর শহরের ঝাউতলায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা করে হাজার হাজার মুসলিম ভাই বোন, বৃদ্ধ ও শিশুদের হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার দাবি জানান তারা। তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি রব্বুল মুস্তাদাফিন। এছাড়াও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা নববর্ষ বরণে শোভাযাত্রার নাম বদলে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। তবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের এটিকে নাম পরিবর্তন নয়, পুরনো ঐতিহ্যে ফিরে যাওয়া হিসেবে দেখছেন। এদিন বেলা 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন। সেই সঙ্গে শোভাযাত্রা দুপাশে আইনশৃঙ্খলা সদস্য থাকারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। পহেলা বৈশাখের শোভাযাত্রা আর নয় মঙ্গল শোভাযাত্রা নামে, এবার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। নাম পরিবর্তন নয়, 3 দশক আগের ঐতিহ্যবাহী নামে এ শোভাযাত্রা ফিরছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে, সেটা হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে এবার হচ্ছে বাংলা বর্ষবরণ। শোভাযাত্রায় থাকবে স্বৈরাচারের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, মুগ্ধের পানির বোতল, পালকি, তরমুজের ফালির 5টি বড় মোটিফ সহ ছোট ছোট আরও অনেক মোটিফ। এবারের আয়োজনে অংশ নিবে পাহাড়ি ও সমতলের 28টি নৃগোষ্ঠী। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বার্তা থাকবে এবারের বর্ষবরণে, জানান চারুকলা অনুষদের ডিন আজহারুল। সংবাদ মাধ্যম ব্যক্তিবৃন্দ, এদিকে নববর্ষের দিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী ওঠানামা করবে না। সেই সঙ্গে বিকেল 5টার পর জনসাধারণ ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। বরাবরের মতোই এবার আয়োজনে বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকেল 5টার দিকে এই কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা। তিনি জানান, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে 105 কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে ছিল। বিষয়টি নিয়ে আবহাওয়া অফিস কাজ করছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন পোশাক শ্রমিক লামিয়া আক্তার ও তার মানসিক ভারসাম্যহীন বড় বোন স্বপ্না আক্তার, আর শিশুটি লামিয়ার 4 বছরের সন্তান আব্দুল্লাহ। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ঘটেছে
হত্যাকাণ্ড। এই ঘটনায় লামিয়ার মাদকাসক্ত স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। বিলাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আবনুপু। পচা গন্ধ পেয়ে বাড়ির আঙিনার পরিত্যক্ত স্থানে জড়ো হয় লোকজন। ইটের স্তূপ সরাতেই বেরিয়ে আসে কয়েকটি বস্তা। বস্তার ভেতরে পাওয়া যায় 2 নারী ও এক শিশুর খণ্ড বিখণ্ড মরদেহ। আসি দেখতেছি যে একটা হাত এরকম বের করা, এত দূর পর্যন্ত হাতটা বের করা, আর একটা পা এইখানে। ভাবলাম যে হয়তো টুকরা করছে, না হলে হাত এখানে আবার পা এখানে কিভাবে আসে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাড়া এলাকায় ঘটে এই ঘটনা। নিহত 2 নারী হলেন পোশাক শ্রমিক লামিয়া আক্তার ও তার মানসিক ভারসাম্যহীন বড় বোন স্বপ্না আক্তার, আর শিশুটি লামিয়ার 4 বছরের সন্তান আব্দুল্লাহ। স্বামীটা তেমন ভালো না, খানা খাদ্য তো দেয় না, সেই ছোট বাচ্চারাই মনে করেন গার্মেন্টস করে খায়, অনেক কষ্টে অনেক বলে থাকে। এই কাম আজকে এই ঘটনাটা ঘটছে। 4-5 দিন যাবত রুম তালা মারা, ওনার আর মানে তালা খোলে না। তো ওর হাজবেন্ড 2-3 দিন মানে সকালবেলা খালি দিতে গুড়গুড় করে, রাতের বেলা গুড়গুড় করে। ওর স্বামী ঘুরতো গাড়তো, নেশা পানি করতো, চুরি চামারি করতো, এরকম কাজকাম করতো না। পুলিশ বলছে 4 থেকে 5 দিন আগে 3 জনকে হত্যার পর মরদেহ খণ্ড বিখণ্ড করে বস্তায় ভরে রাখা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে লামিয়ার স্বামী ইয়াসিনই ঘটিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ইয়াসিনকে। বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল, সেখানে একটা হাত দেখা গিয়েছিল, ওটা দেখি তারা ফোন দিয়েছিল। তো লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, রেগুলার তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। লামিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করতো। তো তার লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তো আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি, সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এমন নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচার দাবি প্রতিবেশী ও স্থানীয়দের। তো সেই বিচারটা আপনাদের কাছে চাই, আপনারা বিচার করবেন, জনগণ ওই বিচারে চায় যে ওরা উচিত শিক্ষা দেওয়ার জন্য সবার সামনে ওরা ফাঁসি দেবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানবতা বিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া মুক্তিযোদ্ধাকে আটকের 19 ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়ার আব্দুল গনির বাড়ি থেকে নুরুল আফসার নামের ওই মুক্তিযোদ্ধাকে আটক করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। দুপুরে তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার ভোর 5টার দিকে তিনি ছাড়া পান। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে মডেল মেঘনা আলমের বিরুদ্ধে। তবে তাকে অপহরণের অভিযোগটি সঠিক নয়। মেঘনা আলমের আইনের আশ্রয় নেয়ার অধিকার রয়েছে। শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে 30 দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।